হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্র্যাফটি কেমিস্ট্রি, ইওর অনলাইন প্ল্যাটফর্ম ফর থিওরিটিক্যাল কেমিস্ট্রি। আজকে এই ভিডিও লেকচারে আমরা যেটা কমপ্লিট করব সেটা হচ্ছে পরমাণুর ইলেকট্রন বিন্যাস কিভাবে লিখব। তো পরমাণুর ইলেকট্রন বিন্যাস লেখার জন্য তিনটে যে সাধারণ নিয়ম, সেই তিনটে সাধারণ নিয়ম আমরা বিগত লেকচারে আলোচনা করেছি। তোমরা যদি কেউ না দেখে থাকো ভিডিওটা, তাহলে অবশ্যই এই আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে, বা ডেসক্রিপশন বক্সেও তার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে অবশ্যই দেখে নেবে। এবারে চলে আসি, তাহলে পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা কীভাবে লিখব। সেটা লিখতে গেলে বেশ কিছু ফান্ডামেন্টাল ট্রিক্স আমাদের অ্যাপ্লাই করতে হবে, এবং সেই ফান্ডামেন্টাল ট্রিক্স দিয়ে খুব সহজে আমরা এই ভিডিওতে সেই পুরো জিনিসটাকে কমপ্লিট করব। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখবে। লাস্ট ভিডিওতে আমরা একটা ট্রিক্স লিখেছিলাম, সেই ট্রিক্সটা এখানে আবার লিখে নেব, কারণ আমাদের 1s 2s 2p 3s তারপর 3d এই যে সিরিজটা ছিল, সেই সিরিজটা পুরোপুরি মুখস্থ রাখার এতটুকু দরকার নেই। সেই সিরিজটা আমরা চট করে বানিয়ে নিতে পারবো। কিছু ফান্ডামেন্টাল জিনিস, সেই ফান্ডামেন্টাল জিনিস জানতে হবে। এক নম্বরে কি লিখব, যে এইভাবে তো আমি শক্তি স্তরের বিন্যাসটা সাজাবো। এরপরে আমাকে কি করতে হবে, এরপরে আমাকে করতে হবে যে ইলেকট্রন বসাতে হবে এস অরবিটালে, পি অরবিটালে, ডি অরবিটালে এবং এফ অরবিটালে। এস অরবিটালে, পি অরবিটালে, ডি অরবিটালে এবং এফ অরবিটালে। আমরা জানি কি এস অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা কত? দুটার বেশি এস অরবিটালে থাকতে পারে না। পি অরবিটালে সর্বোচ্চ 6টা, ডি অরবিটালে সর্বোচ্চ 10টা এবং এফ অরবিটালে সর্বোচ্চ হচ্ছে 14 ইলেকট্রনস। এইভাবে ইলেকট্রনগুলো ফিল আপ করবো। এবার করতে করতে থাকার পর কত দূর পর্যন্ত যাব? যতদূর পর্যন্ত না আমাদের জেড কমপ্লিট হচ্ছে। সাপোজ ধরো পারমাণবিক ক্রমাঙ্ক 5, তাহলে 5টা যদি পারমাণবিক ক্রমাঙ্ক হয়, তার মানে তাতে ইলেকট্রন সংখ্যাও 5টা আছে। এবার ইলেকট্রন সংখ্যা যদি 5 হয়, তাহলে এই ইলেকট্রনগুলোকে কীভাবে বসাবো? আমরা সবসময় খেয়াল রাখবো কি, যে এইভাবে সিরিজটা যদি হয়, তাহলে ফার্স্ট যে শক্তিস্তর, সবচেয়ে নিচু শক্তিস্তর, সেটা কত? সেটা হচ্ছে আমাদের 1s শক্তিস্তর। তাহলে এই 1s শক্তিস্তর, যেহেতু এটা এস অরবিটাল, তাহলে এস অরবিটালে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন। তাহলে 1s এই অরবিটালে 2টো ইলেকট্রন আমাদের বসাতে হবে। তারপরে আছে কি 2s, তারপরেও এস অরবিটাল, তাহলে এস অরবিটালে কটা ইলেকট্রন সর্বোচ্চ থাকতে পারে? 2টো ইলেকট্রন সর্বোচ্চ থাকবে। তার মানে এখানে 2, এখানে 2, তাহলে 4টে ইলেকট্রন কমপ্লিট হয়ে গেল। তাহলে থাকলো কত? 5 - 4, একটা ইলেকট্রন। তাহলে সেই একটা ইলেকট্রন কোথায় বসবে? এই 2p এটাতে। যদিও পি এর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা কিন্তু 6টা, কিন্তু যেহেতু 2p অরবিটালের জন্য একটা ইলেকট্রন অবশিষ্ট থাকছে, তাই 2p অরবিটালে কত বসাও? 1। আরেকটা উদাহরণ করি, উদাহরণ দিয়ে খুব একটা ভালো বুঝতে পারবো, এবং এই লেকচারে পুরোপুরি আমরা পরমাণুর যে ইলেকট্রন বিন্যাস সেটা কমপ্লিট করে নেব। কেমন? যে সবচেয়ে সোজা উদাহরণ, ধরি আমাদের লিথিয়াম পরমাণু আছে। তাহলে লিথিয়াম পরমাণুর ক্ষেত্রে আমরা ফার্স্ট কি মেনশন করব? জেড বা পারমাণবিক ক্রমাঙ্ক। জেড কত? 3। আর হ্যাঁ, এই যে পারমাণবিক ক্রমাঙ্কগুলো কার কত বসাবো না বসাবো সেই সংক্রান্ত পিরিয়ডিক টেবিলের একটা ভিডিও ছাড়া আছে, সেটা হচ্ছে এস এবং পি ব্লক এলিমেন্টের উপর একটা ভিডিও ছাড়া আছে, শুধুমাত্র সেই সমস্ত এলিমেন্টগুলো এবং তাদের পারমাণবিক ক্রমাঙ্ক মুখস্থ রাখার একটা ট্রিক্স দেওয়া আছে। বেশিক্ষণে ভিডিওটা না, ভিডিওটা অবশ্যই দেখে নেবে, এখানে আই বাটনে দেওয়া থাকবে। তাহলে লিথিয়ামের জন্য জেড = 3, তার মানে এর প্রোটন সংখ্যা যদি 3 হয়, যেহেতু এটা নিস্তরিত, সুতরাং এর ইলেকট্রন সংখ্যাও কিন্তু আমাদের 3টা ইলেকট্রন। এবার এই যে 3টা ইলেকট্রন, সেই 3টা ইলেকট্রনকে আমরা লিথিয়ামের যে শক্তি স্তর, নিউক্লিয়াসের বহিস্থ যে শক্তি স্তর, সেই শক্তি স্তরগুলোকে কীভাবে সাজাবো? তাহলে আমরা কি বলেছিলাম, আমরা সবসময় শুরু করবো হচ্ছে 1s দিয়ে, কারণ 1s সর্বনিম্ন শক্তি স্তর। তাহলে 1s অরবিটাল লিখলাম। এবার যেহেতু এটা ফ্রম এস থেকে বিলং করে, সুতরাং এস অরবিটালে সর্বোচ্চ কটা ইলেকট্রন থাকতে পারে? এসে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে। তাহলে ইলেকট্রন সংখ্যাটা সবসময় মাথার মধ্যে দেব। তাহলে 1s 2 হয়ে গেল। তাহলে 3টে থেকে 2টা ইলেকট্রন চলে গেল। তাহলে আর থাকলো কত? একটা ইলেকট্রন। সেই ইলেকট্রনটা কোথায় বসবো? নিশ্চয়ই পরবর্তী শক্তি স্তর। তাহলে পরবর্তী শক্তি স্তর কে আছে? 2s। তাহলে অবশিষ্ট একটা ইলেকট্রনই আছে, তাহলে সেই অতিরিক্ত একটা ইলেকট্রন এখানে বসিয়ে দেবো। তাহলে আমাদের 3টা ইলেকট্রন পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। এই যে অ্যারেঞ্জমেন্ট, এই অ্যারেঞ্জমেন্টগুলো কীভাবে দেওয়া যেতে পারে? প্রত্যেকটা অরবিটাল, সেই প্রত্যেকটা অরবিটালকে আমরা খোপ হিসাবে দেখাবো। এটা হচ্ছে আমাদের এস অরবিটাল, এটা আমাদের পি অরবিটাল এবং এটা আমাদের ডি অরবিটাল। 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের ডি। তাহলে এফ এর জন্য যথারীতি 14টা ঘর থাকবে, এবং এটা আমাদের কি সমশক্তি সম্পন্ন যে কক্ষক, সেই সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো। তাহলে এটার যে করসপন্ডেন্স, সেটাই কীভাবে দেখাতে পারবো? এটা আমাদের 1s অরবিটাল, এটা আমাদের কি 2s অরবিটাল। এবারে 1s এ
এই 1s অরবিটাল, সেই 1s অরবিটালে কটা ইলেকট্রন থাকতে পারে ভালো মতো দেখো। সর্বোচ্চ আমাদের 3টে ইলেকট্রন, মানে সর্বমোট আমাদের 3টে ইলেকট্রন। এই 3টে ইলেকট্রন কীভাবে ভাঙবো, 3টা ইলেকট্রনকে ভাঙবো কীভাবে, যে শক্তি স্তরগুলো আছে সেই সমস্ত শক্তি স্তরের ধারণ ক্ষমতা অনুসারে। এবারে প্রথমে আসছে আমাদের 1s, তাহলে 1s অরবিটালের ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 1s অরবিটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা সর্বোচ্চ দিয়ে দেবো, যদি আমাদের অ্যাভেলেবেল থাকে তাহলে সর্বোচ্চ দিয়ে দেবো। দুটো ইলেকট্রন সবসময় কি থাকতে পারে, দুটো ইলেকট্রন কোনো একটা কক্ষকে সবসময় উইথ অপোজিট স্পিন থাকবে। কেন অপোজিট স্পিন থাকবে এখনই বুঝে যাব। তাহলে 1s এটা দিলাম এইটা, এবং 2s-এ কটা ইলেকট্রন, 2s-এ কিন্তু একটা ইলেকট্রন। তাহলে আমাদের এইটা হচ্ছে আমাদের কি, যে লিথিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। এটা 2 নম্বরে একটা উদাহরণ করি, ধরে নিচ্ছি বোরন পরমাণু। বোরন পরমাণুর জন্য জেড কত, জেড হচ্ছে 5। তাহলে কীভাবে লিখবো, 1s থেকে শুরু করবো। তাহলে 1s-এ কটা ইলেকট্রন দিব, 1s-এ দেবো 2টা, কারণ সর্বোচ্চ 2টাই হতে পারে, এবং আমাদের সর্বমোট আছে 5টা, তো 5টার মধ্যে 2টো 1s-এর জন্য অ্যাভেলেবেল থাকলো। তারপর কি আছে, তারপর হচ্ছে 2s। এবার 2s-এ কটা বসাতে পারবো, যথাযথ 2টো বসাতে পারবো, 2টো বসাতে পারবো। কেন, কারণ 2 2 4, 5টার মধ্যে 4টা অবশ্যই অ্যাভেলেবেল। তারপর কি আছে, তারপর আছে আমাদের 2p। পিতে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, কিন্তু এখানে আমাদের 4টা ইলেকট্রন 1s এবং 2s-এ চলে যাওয়ার পর বেঁচে থাকলো কিন্তু একটা ইলেকট্রন। তাহলে এই একটা ইলেকট্রনই আমাদের কোথায় বসবে, 2p এই অরবিটালটাতে। তাহলে এর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে কীভাবে লিখতে পারি, এটা আমাদের 1s, এটা আমাদের 2s, 1s-এ কটা ইলেকট্রন, 1s-এ 2টো ইলেকট্রন, 2টো ইলেকট্রন কীভাবে দিব, উইথ অপোজিট স্পিন। এইটা 2s-এ 2টো ইলেকট্রন অপোজিট স্পিন। এবার 2p জন্য দেখো, 2pর জন্য কিন্তু একটা ইলেকট্রন আছে, কিন্তু 2pর যে ঘর, সেই ঘর বা অরবিটাল সংখ্যা কত, 3টে অরবিটাল। এবং এই 3টে অরবিটাল যেহেতু সমশক্তি সম্পন্ন, মানে তাদের সবার, মানে এই ঘর এই ঘর এই ঘর, মানে এই কক্ষক এই কক্ষক এবং এই কক্ষক প্রত্যেকটার কিন্তু শক্তি সমান। এবং শক্তি সমান হওয়ার জন্য যে কোনো একটা অরবিটালে ইলেকট্রনকে বসালেই চলবে। প্রথাগত অনুসারে প্রথম যে অরবিটাল, সেই প্রথম অরবিটালে কী করা হয়, ইলেকট্রনকে বসানো হয়। তাহলে টোটাল কটা ইলেকট্রন ফিল আপ করে দিলাম, 2 2 4 একে 5। তাহলে বোরনের ক্ষেত্রে হয়ে গেল। তাহলে বোরন পরমাণুর যে আমাদের ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাসটা কেমন, ঠিক এরকম। 3 নম্বর আসা যাক নাইট্রোজেন পরমাণুর জন্য। তো নাইট্রোজেন পরমাণুর জন্য জেড কত, 7। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখা যাক কীভাবে হবে, 1s, তারপর কাকে বসাবো, 2s। পরপর আসি, তাহলে 1s-এ কটা বসবে, যেহেতু টোটাল 7টা ইলেকট্রন, তাহলে 1s-এ 2টো ইলেকট্রন ইজিলি ভরতে পারে। তারপর 2s 2টো ইলেকট্রন, তাহলে 2 2 4 চলে গেল। এবার কত ছিল, 2p। তাহলে 2p-তে কটা বসাবো, 2 2 4, 4টা ইলেকট্রন কিন্তু আমাদের অলরেডি ফিল্ড আপ। টোটাল জেড হচ্ছে আমাদের 7, তাহলে 7 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে থাকলো কত, 3। তাহলে 2p-তে 3টাকে বসাতে হবে। তাহলে এর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন হয়, এটা আমাদের 1s, এটা 2s, এটাকে 2p নাম দিই। তাহলে 1s-এ 2টো ইলেকট্রন, 2s-এ 2টো ইলেকট্রন। এবার 2p-তে 3টা ইলেকট্রন। এবার আমরা কি দেখবো, যে হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, সেই হুন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, সেখানে কি বলা ছিল, সমশক্তি সম্পন্ন কক্ষগুলো যতক্ষণ পর্যন্ত খালি থাকবে ততক্ষণ একটি একটি করে এবং এককভাবে এবং পরপর করে বসাবো, এবং তাদের ঘূর্ণন দিক কিন্তু একই থাকবে। তাহলে প্রথম ইলেকট্রন এখানে বসবে, মানে 5 নম্বর ইলেকট্রন, 6 নম্বর ইলেকট্রন এবং 7 নম্বর ইলেকট্রন এখানে হবে, এইটা। তাহলে এই যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টটাকে একটা স্পেশাল নাম আছে, নামটা হচ্ছে এই বেসিসে। দেখো 1s পুরোপুরি ফিল্ড, 2s পুরোপুরি ফিল্ড, কিন্তু 2p, এই 2p এটা কি, এটা কিন্তু আমাদের অর্ধপূর্ণ অবস্থায় আছে, অর্ধপূর্ণ অবস্থা। এবার এইরকম আরেকটা উদাহরণ করে নিই, কেন এখানে অর্ধপূর্ণ অবস্থা লিখলাম এখনই বুঝতে পারবে। আমি নিয়নের ক্ষেত্রে করি, নিয়নের জন্য কত, z = 10। তাহলে এর মধ্যে কীভাবে লিখবো, 1s-এ কটা বসবে, 2, 2s-এ 2, 2p। তাহলে 2 2 4 চলে গেল। তাহলে কটা ইলেকট্রন বেঁচে থাকলো, 6টা। এবার পি অরবিটালে তো ম্যাক্সিমাম 6টাই ধরতে পারে, তাহলে 6 এখানে বসে দিলেও কোনো অসুবিধা নাই, কারণ 6 2 8 2 10। তাহলে এর ক্ষেত্রে অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে, এটা আমাদের 1s, এটা 2s,
এবং এটা কিন্তু 2p-র জন্য, 2p-র জন্য। আশা করি ব্যাপারগুলো বুঝতে পারছো। তাহলে এই ক্ষেত্রে দেখো 1s ফিল্ড, 2s ফিল্ড, 2p কি 2p-ও কিন্তু পরিপূর্ণ অবস্থা। এই যে আমি অর্ধপূর্ণ অবস্থা বা পরিপূর্ণ অবস্থা লিখলাম, এবার একটা স্টেটমেন্ট আছে। স্টেটমেন্ট কথার অর্থ কি? কোড আনকোড করার মতো। কেমন? যে পরমাণু হোক বা আয়ন হোক, ইলেকট্রন বিন্যাসের যদি অর্ধপূর্ণ অবস্থা হয় বা পরিপূর্ণ অবস্থা হয়, তাহলে সেই অবস্থা বা সেই ইলেকট্রনের যে বিন্যাস, সেই ইলেকট্রনের বিন্যাস সবচেয়ে বেশি স্থায়ী হয়। কথাটা কি? অর্ধপূর্ণ বা পরিপূর্ণ, তার মানে আইদার হাফ ফিল্ডেড বা ফুল ফিল্ডেড, নট পার্শিয়ালি ফিল্ডেড, নট পার্টলি ফিল্ডেড। মানে আমাদের কিন্তু আংশিকভাবে পরিপূর্ণ হলে হবে না, আইদার অর্ধপূর্ণ হতে হবে বা পরিপূর্ণ হতে হবে। সেই অবস্থাগুলো সবচেয়ে বেশি কী হয়? স্থায়ী হয় বা স্টেবল হয়। এবং স্টেবল কেন? কারণ এদের শক্তি কম হয়, এনার্জি লেস দেন এই আমাদের পার্টলি ফিল্ডেড বা আংশিকভাবে পরিপূর্ণ অবস্থা থেকে। এই যে অর্ধপূর্ণ বা পরিপূর্ণ ইলেকট্রন সেটা সবচেয়ে বেশি স্থায়ী হওয়ার কারণ কি? সেই স্থায়ী হওয়ার কারণটা আলোচনা করি। উদাহরণ হিসেবে যদি নাইট্রোজেনকে নিই, 1s2, 2s2 এবং কি 2p3, তার মানে 2p তার অবস্থাটা কেমন? 2pর অবস্থা কিন্তু এইভাবে ছিল। 2p একটু করে বোঝাই আর একটু করে পয়েন্টগুলো লিখি, মানে কোন কোন পয়েন্টগুলো এখান থেকে বেরিয়ে আসবে। প্রথমে দেখো এই যে 2p বলতে কি 2p বলতে কিন্তু আমাদের px, py এবং pz অরবিটাল। এরা অবশ্যই সমশক্তি সম্পন্ন কক্ষক, সমশক্তি সম্পন্ন কক্ষক। এরা তো ঠিক, এরা হচ্ছে সমশক্তি সম্পন্ন কক্ষক। তার মানে এদের শক্তি কিন্তু সমান, সবার শক্তি সমান। এদের শক্তি সমান হচ্ছে এই বিষয়টা কেন তুললাম? কারণ হলো দেখো এখানে 3টে ইলেকট্রন আছে। এবার 3টে ইলেকট্রন একটা 2p-তে, মানে 2px-এ, একটা 2py-এ এবং একটা 2pz-এ থাকলো। প্রত্যেকটা কক্ষকের শক্তি যদি সমান হয়, তাহলে প্রত্যেকটা কক্ষকের অন্তর্গত ইলেকট্রনগুলোরও শক্তি সমান হয়। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এইটা, এদের শক্তি তো সমান, কিন্তু 3D-তে মানে ত্রিমাত্রিক দেশে এদের যে বিন্যাস, অরবিটালগুলোর যে বিন্যাস, মানে px যদি এই বরাবর থাকে, তাহলে py এই বরাবর হবে এবং pz এই বরাবর হবে। px py ধরছি এটা এবং pz ধরছি। তিনটাকে তো আমাদের 3টি ভিন্ন ভিন্ন অক্ষে বিন্যাস থাকছে। এবারে তাহলে এখানে আছে আমাদের একটা ইলেকট্রন, এখানে আছে একটা ইলেকট্রন এবং এখানে আছে একটা ইলেকট্রন। এবার যদি তুমি এইভাবে ধরো যে এই একটা ইলেকট্রন, সেই একটা ইলেকট্রন, মানে 2pর ক্ষেত্রে বলছি শুধু, এই একটা ইলেকট্রন কজনকে দেখতে পাচ্ছে? এই একটা ইলেকট্রন কিন্তু এই দুজনকে দেখতে পাচ্ছে। আবার এই যে একটা ইলেকট্রন, সেই ইলেকট্রন কাকে দেখতে পাচ্ছে? এই ইলেকট্রন কিন্তু এই ইলেকট্রন এবং এই ইলেকট্রন এর দুজনকে দেখতে পাচ্ছে। এবং এই pz-এর যে একটা ইলেকট্রন, সেই pz-এর একটা ইলেকট্রন কাকে দেখতে পাচ্ছে? px-এর ইলেকট্রনটা এবং py-এর ইলেকট্রনটাকে। কেমন ব্যাপারটা? যে এদের সমশক্তি সম্পন্ন হচ্ছে, কারণ প্রত্যেকটা অরবিটালে ইলেকট্রন আমার থাকতে পারে সমানভাবে। এখানে কিন্তু ইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, মানে প্রত্যেকটাতে একটা একটা করে আছে, মানে সমবন্টন তো হলো। কিন্তু প্রত্যেকটা অরবিটালের যেহেতু ত্রিমাত্রিক দেশে বিন্যাস আলাদা, সুতরাং এই সমস্ত যে অরবিটাল, সেই অরবিটালগুলোর নিজেদের মধ্যে কিছুটা আবরণী প্রভাব থাকবে। কি বললাম? নিজেদের মধ্যে কিছুটা আবরণী প্রভাব থাকবে। যে পারস্পরিক আবরণী প্রভাব, সেই আবরণী প্রভাবের এফেক্টটা কেমন? যদি বলি px-এ একটা ইলেকট্রন, তার উপর আবরণ করছে কারা? py এবং pz-এর একটা ইলেকট্রন। তার মানে এর সাথে ইন্টারাকশন হচ্ছে কিন্তু দুটা, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি 1:2 এই ধরনের একটা আবরণী ইন্টারাকশান। ঠিক একরকম py-এর ক্ষেত্রে যদি ভাবি, তাহলে py-এর সাথে এর ইলেকট্রন হচ্ছে, তো সেটাও আমাদের 1:2। আবার pz-এর ক্ষেত্রে যদি ধরি, তাহলে এর ইলেকট্রনের সাথে এর আবরণী হচ্ছে, তার মানে এটাও কিন্তু আমাদের
1:2। তাহলে এই যে ইন্টারাকশান মানে আবরণী প্রভাব, সেই আবরণী প্রভাবটা কি? আবরণী প্রভাবটা কিন্তু আমাদের ত্রিমাত্রিক দেশে সুষমভাবে বিন্যস্ত, তাই তো? ত্রিমাত্রিক দেশে সুষমভাবে বিন্যস্ত, কারণ কোথাও ইনইকুয়ালিটি নেই, সব দিকে কিন্তু সমবিন্যাস আছে। ফলে নিউক্লিয়াসের প্রতি যে আকর্ষণ বল সেটা কি হয়? বৃদ্ধি পায়। তবে নিউক্লিয়াস সমভাবে px অরবিটালে যে ইলেকট্রন তাকে আকর্ষণ করে, সমভাবে py অরবিটালে যে ইলেকট্রন তাকেও আকর্ষণ করে, আবার সমভাবে pz যে অরবিটাল সেখানে যে ইলেকট্রন তাকেও সমভাবে কিন্তু আকর্ষণ করছে। তার মানে প্রথম যে পয়েন্ট, সেই প্রথম পয়েন্ট হিসেবে লিখতে পারি কি? আবরণী প্রভাবের সমবন্টন, বা যেহেতু আবরণী প্রভাব সব দিকে সমানভাবে বিন্যস্ত, সুতরাং এক্সট্রা কোনো আবরণী প্রভাব না এর ওপর আছে, এক্সট্রা আবরণী প্রভাব না এর ওপর আছে, না এক্সট্রা আবরণী প্রভাব এর ওপর আছে, কার ওপর কিন্তু কোনো এক্সেস যে আবরণী প্রভাব সেটা কিন্তু নেই। আবরণী প্রভাবে সমবন্টন হওয়ার ফলে কি হয়? আমাদের এই যে নিউক্লিয়াস প্রতি আকর্ষণ বল বৃদ্ধি পায়। এবার নিউক্লিয়াস প্রতি যদি আকর্ষণ বল বৃদ্ধি পায়, তার মানে অবশ্যই ইলেকট্রনগুলো এই px অরবিটালে একটা, py অরবিটালে একটা, pz অরবিটালে একটা, যখন 2pতে সর্বমোট আমাদের 3টে ইলেকট্রন থাকবে, তখন ইলেকট্রনের যে বিন্যাস, সেই ইলেকট্রনের বিন্যাসটা কী হবে? সেই ইলেকট্রনের বিন্যাসটা হবে প্রত্যেকটা যে অরবিটাল মানে px এ একটা, py একটা, pz এ একটা, এইভাবে কিন্তু সমবিন্যাস ঘটবে। এবারে যদি নিয়নে যে 2p, সেই 2p নিয়ে আলোচনা করি, তাহলে এই 2pর ক্ষেত্রে কি? দুটো ইলেকট্রন মানে এক্ষেত্রেও সমভাবে বিন্যাস, মানে px এ দুটো ইলেকট্রন থাকবে, py এ দুটো ইলেকট্রন থাকবে এবং pz এ দুটো ইলেকট্রন থাকবে। তার মানে একই গল্প এক্ষেত্রে খাটবে। উপরন্তু কী হবে? যেহেতু এক্ষেত্রে যে কোনো একটা কক্ষকে ইলেকট্রন দুটো উইথ অপোজিট স্পিন কি আছে আমাদের বিপরীত ঘূর্ণন মানে অপোজিট স্পিন, বিপরীত ঘূর্ণনে থাকে। তার ফলে কী হয়? মানে একটা ইলেকট্রন যদি এই বরাবর হয়, তাহলে তার জন্য যে ঘূর্ণন সেটা কত হচ্ছে? +1/2, এবং আর একটা ইলেকট্রন যদি এই বরাবর থাকে, তাহলে তার জন্য ms এর মান কত হয়ে যেতে পারে? -1/2। এবারে ইলেকট্রনের ঘূর্ণন যদি পরস্পরের বিপরীত দিকে হয়, যেহেতু এই যে ঘূর্ণনের ফলে মানে স্পিনিং মোশনের ফলে, ইলেকট্রনের ঘূর্ণনের ফলে একটা ঘূর্ণন চৌম্বক ক্ষেত্র তৈরি হয়। এবার এই চৌম্বক ক্ষেত্রগুলো, তাহলে এর ক্ষেত্রে যদি ধরি এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশান যেদিকে, তাহলে এর ক্ষেত্রে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশানটা ঠিক উল্টো দিকে, ডিরেকশান পুরোপুরি অপোজিট হওয়ার জন্য তাদের মধ্যে কি হয়? একটা আকর্ষণ বল কাজ করে। এটা স্পেশালি ডি অরবিটালের ক্ষেত্রে কাজ করে। ডি কক্ষক কেমন গল্পটা? যদি এইভাবে ভাবি যে এই যে বললাম যে একটা কক্ষকে দুটো ইলেকট্রন উইথ অপোজিট স্পিন থাকে, তার মানে কি? যে আমাদের ফোর্স, সেই ফোর্সটা কি? অবশ্যই 1/r², এইভাবে রিলেটেড। এবার দুটো ইলেকট্রনের মধ্যে যদি ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স মানে দুটো ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব, পারস্পরিক দূরত্ব, সেই পারস্পরিক দূরত্ব যত কমতে থাকবে, এই ফোর্স তত কী হতে পারবে? বাড়তে থাকবে। মানে এই যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স যদি আমাদের কমতে থাকে, তাহলে ফোর্স কী হবে? ফোর্স আমাদের বাড়তে থাকবে। এবার দুটো ইলেকট্রন তো দুটোই তো নেগেটিভলি চার্জ, তাহলে দুটোর মধ্যে আমাদের বিকর্ষণ বল কাজ করবে। তার মানে যে ফোর্সের কথা এখানে বলা হচ্ছে, সেই ফোর্সটা কিন্তু আমাদের বিকর্ষণ বল। কীভাবে বিকর্ষণ বল উৎপত্তি হচ্ছে? বিকর্ষণ বল উৎপত্তি হচ্ছে যখন দুটো ইলেকট্রনকে খুব কাছাকাছি রাখা হচ্ছে। এবার ইলেকট্রনগুলোকে যখন কাছাকাছি রাখা হয়, স্পেশালি ফর ডি অরবিটাল, এটা কি দেখা যায়? এই দুটো ইলেকট্রন একই ডি কক্ষকে না থেকে ভিন্ন ভিন্ন ডি কক্ষকে অবস্থান করে। কথাটা কি? এটা আপাতত স্টেটমেন্ট হিসেবে মনে রাখো। আমরা যখন ক্রোমিয়াম বা কপারের উদাহরণটা করবো তখন বুঝতে পারবো আরও ভালো মতো, যে একই ডি অরবিটালে উপস্থিত না থেকে ভিন্ন ভিন্ন, মানে সিচুয়েশনটা ঠিক এইভাবে ভাবতে পারো। 1 2 3 4 5 একই ডি কক্ষে উপস্থিত না থেকে এরা কি করে? ভিন্ন ভিন্ন ডি কক্ষকে অবস্থান করে। 1 2 3 4 5 এই তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল প্রেজেন্টেশন। এটা কিন্তু আমাদের প্রেজেন্টেশন না। এটা কি বললাম? এটা উইথ রেসপেক্ট টু যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন যেহেতু কাছাকাছি আছে, মানে আর কম। এবার আর কম হলে কি হচ্ছে? আর এর মান যদি কম হয়, তার মানে যে ইলেকট্রন রিপালশন মানে ইলেকট্রন বিকর্ষণ বল, তার মান বৃদ্ধি পাচ্ছে। এবার এই বিকর্ষণ বলের মান বেশি হওয়ার জন্য ফর ডি
কক্ষক, স্পেশালি ফর ডি কক্ষক, বাদবাকি কক্ষকগুলোর ক্ষেত্রে হয়, কিন্তু স্পেশালি ফর ডি কক্ষক কী দেখা যায়, এরা একই কক্ষকে অবস্থান করে না, বরঞ্চ ভিন্ন ভিন্ন দুটি কক্ষক এবং সমশক্তি সম্পন্ন ভিন্ন ভিন্ন দুটি কক্ষক সেখানে হচ্ছে অবস্থান করে। 4 নম্বর পয়েন্ট বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা দেখব কি, এক্সচেঞ্জ এনার্জি। এক্সচেঞ্জ এনার্জি বা আমাদের বিনিময় শক্তি। বিনিময় শক্তি, এই বিনিময় শক্তি দেখব। বিনিময় শক্তির কনসেপ্টটা কেমন, ধরে নাও এটা আমাদের একটা ইলেকট্রন, এটার ডিরেকশন পজিটিভ, এটাও একটা ইলেকট্রন, এটা ডিরেকশন পজিটিভ। প্রথমে এ বসে আছে, তারপর এ বসে আছে। এবার আমি কি করব, ধরো তুমি চোখ বন্ধ করছো, এবার চোখ বন্ধ করার পর আমি কি করলাম, ঠিক এদের উল্টে দিলাম। তুমি চোখ বন্ধ করে আছো কিন্তু আমি এদের ঠিক উল্টে দিলাম। এবার তোমাকে বলা হলো চোখ খোলো এবং এদের পজিশনের তুমি মানে অবস্থানগত পার্থক্য নির্ণয় করো। কোনোভাবেই পার্থক্য নির্ণয় করা যাবে না। কেন? কারণ এও যেদিকে ছিল মানে ঘূর্ণন, এর ঘূর্ণনও কিন্তু সেদিকেই ছিল। আমি কি বললাম, বিনিময় শক্তি কাদের মধ্যে দেখবো, বিনিময় শক্তি দেখবো কি, যাদের ঘূর্ণন অভিমুখ একই, যাদের ঘূর্ণন অভিমুখ একই, তাদের ক্ষেত্রে আমি একমাত্র বিনিময় শক্তিটা দেখতে পারবো। তাহলে এদের প্রত্যেকটারই ঘূর্ণন অভিমুখ একই দিকে। তাহলে কি বলতে পারি, এটাকে আমি এই ইলেকট্রনকে 1 নম্বর নাম দিই, এই ইলেকট্রনকে 2 নম্বর, এই ইলেকট্রনকে 3 নম্বর নাম দিই। এখান থেকে আমি কীভাবে সাজাতে পারি ব্যাপারটাকে, যে একে আমি এখানে নিয়ে চলে গেলাম, মানে এই ইলেকট্রনটাকে আমি এই বক্সে ফেলে দিলাম এবং এই বক্স থেকে এই ইলেকট্রনটাকে এখানে নিয়ে চলে আসলাম। তাহলে অ্যারেঞ্জমেন্টটা কেমন, এই ছিল, এই ছিল, এই। তাহলে গল্পটা কেমন, 3 নম্বর যে ইলেকট্রন তাকে কিন্তু আমি আনচেঞ্জড রাখলাম, 3 নম্বর ইলেকট্রনে কোনো রকম নাড়াচাড়া করিনি। 2 নম্বর ইলেকট্রন তাকে এখানে বসালাম, 1 নম্বর ইলেকট্রন তাকে এখানে নিয়ে আসলাম। তাহলে এক্ষেত্রে কী করলাম, এক্ষেত্রে 1 নম্বর এবং 2 নম্বর ইলেকট্রন তাদেরকে আমি কী করলাম, বিনিময় করলাম। কেন বিনিময় করতে পারলাম, যেহেতু তাদের ঘূর্ণন অভিমুখ একই, সুতরাং বিনিময় করার পর তাদের মধ্যে কোনো রকম কিন্তু চেঞ্জ আমি লক্ষ্য করতে পারছি না। এইটা এরা বলবে এখানে তো 1 2 ছিল, এখানে 2 1 হলো। এই নাম্বারিংগুলো শুধু বোঝার সুবিধার্থে দিলাম যে 1 2কে আমি এক্সচেঞ্জ করলাম, কিন্তু তাদের পজিশনগত দিক থেকে দেখো এই জিনিসগুলো, এই সংখ্যাগুলো যদি না লিখি তাহলে কিন্তু এই ছবি এবং এই ছবির মধ্যে কোনো রকম তফাৎই খুঁজে পাওয়া যাচ্ছে না। অথচ আমি কি বলছি, 1 এবং 2 এদের দুজনকে আমি বিনিময় করেছি। এই যে বললাম 1 এবং 2 দুটোকে বিনিময় করলাম, কিন্তু তাদের কি ধরতে পারবো না। কেন ধরতে পারবো না? কারণ তাদের যে ঘূর্ণন অভিমুখ সেই ঘূর্ণন অভিমুখ সমান। এবারে কি হতে পারে, যে 1 নাম্বার যে ইলেকট্রন তাকে আমি নিয়ে চলে গেলাম 3 নম্বরের ঘরে এবং 3 নম্বরটাকে নিয়ে চলে আসলাম আমি 1 নম্বরের ঘরে। তাহলে এটা একটা ছবি, এটা একটা ছবি, এই কি এরকম এরকম এরকম। তার মানে এই ক্ষেত্রে 2 নম্বরে যে ছিল সে একই জায়গায় থাকলো, 3 নম্বরটা এখানে এবং 1 নম্বরটা এখানে। তাহলে এক্ষেত্রে যা শুধুমাত্র কী হচ্ছে, আমি 1 2 3 এই নাম্বারিংগুলো চেঞ্জ করছি, কিন্তু আদৌ কিন্তু কোনো রকম চেঞ্জ হচ্ছে না। 1 নম্বর এবং 3 নম্বর তাকে কোনোভাবেই চেঞ্জ করতে পারছি না। তাহলে এইরকমভাবে যদি একই ঘূর্ণন অভিমুখ বিশিষ্ট যে ইলেকট্রনগুলো আছে তাদের যদি অবস্থানের আমি বিনিময় করি, অবস্থানে বিনিময় করার ফলেও কি দেখা যাচ্ছে, এদের যে বিন্যাসগত পার্থক্য সেই বিন্যাসগত পার্থক্য থাকে না। কি বললাম, যে একই অভিমুখ মানে ঘূর্ণন অভিমুখ, একই ঘূর্ণন অভিমুখ যুক্ত ইলেকট্রনগুলিকে নিজেদের সমশক্তি সম্পন্ন কক্ষকের মধ্যে অবস্থানগত বিনিময় ঘটালে, অবশ্যই সমশক্তি সম্পন্ন কক্ষক মানে এই কক্ষকের মধ্যেই হবে। যখন পি এর ক্ষেত্রে দেখব তার সাথে কিন্তু আমি কখনোই 2s এর এক্সচেঞ্জ, সেই 2x এর এক্সচেঞ্জ ধরবো না, শুধুমাত্র পি এর ধরবো। মানে সেম উপকক্ষের অন্তর্গত যে সমশক্তি সম্পন্ন কক্ষকগুলো আছে তাদের মধ্যে এখন ধরব কিছু বর্ধিত স্থিতিশীলতা পাওয়া যায়।
পাওয়া যায়। তাহলে এই যে এক্সচেঞ্জ এনার্জি, সেই এক্সচেঞ্জ এনার্জি কী বলছে, কিছুটা বর্ধিত স্থিতিশীলতাকে এনে দিচ্ছে। তার মানে এই যে বিনিময়, সেই বিনিময়ের মাধ্যমে কী হচ্ছে, এই ধরনের যে বিনাশ, সেই ধরনের বিনাশের শক্তি, সেই শক্তিটা কিন্তু কিছু পরিমাণ হলো কমছে। এবার যে পরিমাণ শক্তি কমছে বা যে পরিমাণ বর্ধিত স্থিতিশীলতা পাওয়া যাচ্ছে, সেটা বের করার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি, NC2 এই ফর্মুলাতে দেখতে হয়। কেমন, আমি লিখি যে ই এক্সচেঞ্জ মানে বিনিময়ের মাধ্যমে যে এক্সট্রা স্থিতিশীলতা শক্তি আছে সেটা। তাহলে যেহেতু এ স্থিতিশীলতা শক্তি, তার মানে আমরা কি জানি যে সমস্ত শক্তি মাত্রা স্থিতিশীলতা আনে তাদের আগে নেগেটিভ সাইন বসে। কেন, এই নেগেটিভ সাইনটাই কি, নেগেটিভ সাইনটা হচ্ছে আমাদের স্থিতিশীলতার পরিমাপক এইটা। এবং NC2, সেই NC2কে ভাঙলে কী হয়, N × N-1/2 এইটা। এবং এখানে একটা কে গুণ করতে হয়, N = কি, যতগুলো ইলেকট্রনকে আমি বিনিময়ে ঘটাতে পারবো। তাহলে বিনিময়ে অংশ গ্রহণকারী ইলেকট্রনের সংখ্যা, সেটা হচ্ছে আমাদের N। এর ক্ষেত্রে দেখে নেওয়া যাক কত হচ্ছে। তাহলে এর ক্ষেত্রে EX মাইনাস বসালাম, N এর মান কত, কটা ইলেকট্রনকে বিনিময়ে ঘটাতে পারছি, 3টা ইলেকট্রনকে। তাহলে 3 × 3 - 1 2 × K, তাহলে কত হচ্ছে, -3 × 2/2 × K -3K। এই যে -3K, সেই -3টাই কে, এটি হচ্ছে আমাদের এক্সট্রা স্টেবিলিটি। কী জন্য এক্সট্রা স্টেবিলিটি, যেহেতু এদের মধ্যে বিনিময় হচ্ছে বা এক্সচেঞ্জ, তার মানে এই এনার্জিটাকে কী বলা হচ্ছে বা এই শক্তিটাকেই কী বলা হচ্ছে, বিনিময় শক্তি। এবং এই নেগেটিভ সাইন কি প্রকাশ করে, নেগেটিভ সাইন স্থিতিশীলতা তাকে প্রকাশ করছে। এবারে দেখো এই যে টুপি, সেই টুপির যে ইলেকট্রন বিন্যাস, তাদের ক্ষেত্রে বিনিময় এই কনসেপ্টটা খাটে কিনা, এই এবং এটাকে নিচেরগুলোকে এইভাবে দিয়ে দিই। এবারে দেখো কি, যারা শুধুমাত্র ওপর দিয়ে ঘূর্ণন দিকে আছে তবে তাদের আমি বিনিময় করতে পারবো, এবং যারা নিচের দিকে আছে তাদের বিনিময় করতে পারবো। ঠিক একই রকমভাবে কীভাবে, যে এই নীলটাকে নিয়ে চলে আসবো এই নীলের এখানে, এবং এই নীলটাকে নিয়ে চলে আসবো এই নীলের মধ্যে, তাহলে কোনো রকম চেঞ্জ হবে না। আবার এই নীলটাকে নিয়ে চলে যেতে পারবো আমি এই ঘরে, এবং এই নীলটাকে নিয়ে চলে আসতে পারবো আমি এই ঘরে। তবে নীল এক্সচেঞ্জ করছে এবং কালো এদের এক্সচেঞ্জ করতে পারবো। কেন, কারণ নীল সেট অফ ইলেকট্রনস যে 3টে আছে তাদের ক্ষেত্রে ঘূর্ণন অভিমুখ 1। এবার এক্সচেঞ্জ এনার্জি সেটা ক্যালকুলেশন করি, EX যাদের শুধুমাত্র ওপর দিয়ে ঘূর্ণন অভিমুখ, তাদের EX এর সূত্রটা কী ছিল, -N × N-1/2 × K। N কী ছিল, N ছিল একই ঘূর্ণন অভিমুখ বিশিষ্ট যে ইলেকট্রন যাদের আমি বিনিময় করাতে পারছিলাম। তাহলে নীল ঘূর্ণন অভিমুখ বিশিষ্ট ইলেকট্রনের সংখ্যা কত, 3। তার মানে 3 × 3 - 1 1/2 × K। তার মানে এখান থেকে কত পাবো, 3K। এবং নিচে ঘূর্ণন যারা আছে তাদের ক্ষেত্রে -3 × 3 - 1/2 × K -3K এইটা। অতএব টোটাল যে এক্সচেঞ্জ এনার্জি EX ব্র্যাকেটে টোটাল এক্সচেঞ্জ এনার্জি সেটা কত হচ্ছে, সেটা হচ্ছে আমাদের -336K এইটা। তাহলে এই যে নেগেটিভ সাইন, সেই নেগেটিভ সাইন কাকে এক্সপ্রেস করে, স্থিতিশীলতাকে, স্থিতিশীলতা বা স্টেবিলিটি তাকে এক্সপ্রেস করে। কিন্তু এখানে আরেকটা জিনিসও আছে, যে জিনিসটা এখানে ছিল না। দেখো কি মনে রাখবে, একই কক্ষকে দুটো ইলেকট্রন যদি বসাই, তাহলে আমাদের F = 1/r², এই সূত্র অনুসারে এই যে বিকর্ষণ বল, সেই বিকর্ষণ বলের মাত্রাটা যেহেতু বেড়ে যায়, সুতরাং একটা কক্ষকে যদি আমি দুটো ইলেকট্রন রাখি, তাহলে সে কিছুটা ফোর্স অফ রিপালশন জেনারেট করে। যে ফোর্স অফ রিপালশন অবশ্যই স্থিতিশীলতাকে নির্দেশ করে না, কিছুটা হলেও আনস্টেবিলিটি বা অস্থিতিশীলতাকে নির্দেশ করে। সুতরাং এই অস্থিতিশীলতা, তার পরিমাপটা আমাদের ধরতে হবে। কিভাবে ধরবো, প্রতিজোড়া ইলেকট্রনের জন্য, এই যে প্রতিজোড়া ইলেকট্রনের জন্য তুমি +P, মানে এই পিটা কি, এই পিটা হচ্ছে পেয়ারিং এনার্জি বা জোড়বদ্ধতার জন্য যে শক্তি, সেই জোড়বদ্ধতার জন্য শক্তি। এবং জোড়বদ্ধতার শক্তির আগে কি বসালাম, প্লাস। কেন, কারণ এটা কিছুটা পরিমাণ অস্থিতিশীলতাকে নির্দেশ করে। তাহলে এখানে আমাদের EP মানে
পেয়ারিং এনার্জি সেটা কত, কটা ইলেকট্রন পেয়ার্ড আপ অবস্থায় আছে, দুটো ইলেকট্রন, তিন জোড়া যে ইলেকট্রন, সেই তিন জোড়া ইলেকট্রন পেয়ার্ড আপ, তাহলে কত করবো, প্লাস 3p। বোঝা গেল এই কথাটা? পেয়ারিং এনার্জি সেটা কত, প্রতি জোড়া ইলেকট্রন জন্য প্লাস পি, মানে একটা পেয়ারিং এনার্জি। তাহলে এখানে কটা জোড়বদ্ধ ইলেকট্রন আছে, টোটাল 6টা জোড়বদ্ধ ইলেকট্রন আছে, এবং এখানে এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, এটা একটা পেয়ার, তিনটা যেহেতু পেয়ার, যেহেতু 3 পেয়ার্স অফ ইলেকট্রনস, সুতরাং প্লাস 3p। তাহলে এই প্লাস সাইনটা কি নির্দেশ করে, কিছুটা হলেও অস্থিতিশীলতা, এবং সামান্য লিখে দাও, মানে কিছুটা অস্থিতিশীলতা তাকে হচ্ছে প্রকাশ করছে। অতএব ই টি মানে টোটাল এনার্জি এবার কত হচ্ছে, টোটাল এনার্জি স্থিতিশীলতা প্লাস অস্থিতিশীলতা -6k প্লাস 3p। এই জিনিসগুলো দেখবে তোমাদের বইতে, বিশেষ করে বাংলা বইতে এই জিনিসগুলো কিন্তু নেই, কিন্তু আমাদের হায়ার যে পরীক্ষাগুলো, সেই পরীক্ষাগুলো কিন্তু তুলে দেয়। সুতরাং এইভাবেই একটু প্র্যাকটিস করে রাখবে। একই রকমভাবে ডি এর ক্ষেত্রে করা যাক। দেখো ডি এর ক্ষেত্রে হয় কিনা ব্যাপারটা, এই 3 4 5। তাহলে ডি এর আমি প্রথমে এইটা করি, তারপর জোড়বদ্ধ অবস্থা, সেই জোড়বদ্ধ অবস্থাটা করব, এই। তাহলে এক্ষেত্রে সম যে ঘূর্ণন বিশিষ্ট ইলেকট্রন সংখ্যা কত, 5। তাহলে EX অফ আপ স্প্রিন মানে ওপর দিয়ে যারা আছে তাদের জন্য কত হবে, -5 × 5 - 1/2 × k। তাহলে কত হচ্ছে 5 ইন্টু এখানে হচ্ছে 4/2, 2k -10k। এবার এই হিসাবটা কার জন্য হবে, নিচের দিকে যারা আছে, তাহলে EX যারা নিচের দিকে আছে তাদের জন্য কত হবে, -10k। অতএব EX টোটাল কত হচ্ছে, -20k। এটুকু তো পর্যন্ত বুঝতে পারলাম। এবার কি দেখব, এবারে দেখব আমি EP মানে পেয়ারিং এ যে সেটা কত, এখানে কটা পেয়ার আছে, একটা পেয়ার, দুটো পেয়ার, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে পাঁচটা, প্রত্যেকটা পেয়ারের জন্য প্লাস পি, তাহলে পাঁচটা পেয়ারের জন্য কত হবে, +5p। এইটা তাহলে এটা হচ্ছে আমার স্থিতিশীলতা, এটা হচ্ছে কিছুটা পরিমাণ হলো অস্থিতিশীলতা। অতএব ই টোটাল সেই শক্তি কত, স্থিতিশীলতার জন্য যে শক্তি প্লাস অস্থিতিশীলতা তার জন্য যে মোট শক্তি, সেটাই হচ্ছে আমাদের ই টোটাল। এটা আশা করি এই যে যাবতীয় জিনিসগুলো সেগুলো বোঝা গেল। এবার আমি শুধুমাত্র পয়েন্ট বেসিসে লিখব যে অর্ধপূর্ণ বা পুরোপুরি সম্পূর্ণ যদি ইলেকট্রন বিন্যাস হয়, তাহলে তাদের ক্ষেত্রে কোন কোন পয়েন্ট, মানে ওয়ান লাইনার হিসেবে লিখব, কোন কোন পয়েন্ট দিয়ে তাদের আমি ব্যাখ্যা করতে পারি। পড়েছিলাম সেটা আমরা কি, আবরণী প্রভাব। সেই আবরণী প্রভাব সব দিকে সমভাবে বিন্যস্ত, আবরণী প্রভাবের সম বন্টন, বা আরেকটা কথা কি লেখা যেতে পারে, যেহেতু আবরণী প্রভাব সমভাবে বন্টন হচ্ছে, সুতরাং এক্সেস কোনো আবরণী প্রভাব থাকছে না। সেই স্টেটমেন্ট থেকে এটা লিখে যেতে পারে যে আবরণী প্রভাব অ্যাকচুয়ালি যেহেতু থাকছে না, সুতরাং আবরণী প্রভাব কমে যাচ্ছে, মানে কম আবরণী প্রভাব। সমশক্তি সম্পন্ন কক্ষগুলোর নিজেদের ওপর যে আবরণী প্রভাব, সেই আবরণী প্রভাবের কম মান। 2 নাম্বার কি, যদি ইলেকট্রনগুলো অপোজিট স্পিন মানে বিপরীত ঘূর্ণন অভিমুখে থাকে, তার ফলে কী হয়, কিছুটা পরিমাণ কি হয় যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বল তৈরি হয়। সেই আকর্ষণ বলটা কিসের রেসপেক্টে, সেই আকর্ষণ বলটা কিন্তু আমাদের চৌম্বকীয় যে ভেক্টর, মানে ঘূর্ণন চৌম্বক ভেক্টর, ঘূর্ণন চৌম্বক ক্ষেত্র, সেই ঘূর্ণন চৌম্বক ক্ষেত্রগুলোর আকর্ষণ বলের ফলে। তাহলে বিপরীত ঘূর্ণন অভিমুখ, ইলেকট্রনগুলোর বিপরীত ঘূর্ণন অভিমুখ, তার ফলে কি হচ্ছে যে ফোর্স অফ অ্যাট্রাকশন, সেটা কি হয়, সেটা আমাদের বাড়ছে। যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলটা কি জন্য হচ্ছে, উইথ রেসপেক্ট টু স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট। পরন্তু কি, এই যে দুটো ইলেকট্রন, সেই দুটো ইলেকট্রন বিপরীত দিকে আছে, এটা ঠিক, যেহেতু চার্জ সমান, সুতরাং কি হয়, এদের মধ্যে F প্রপোর্শনাল টু 1/r²। এই r² কি, যে ইন্টার ইলেকট্রনিক ডিস্টেন্স
দুটো ইলেকট্রনের মধ্যে দূরত্ব। এবং এফটা কি, এফটা হচ্ছে আমাদের ফোর্স অফ রিপালশন। এই ফোর্স অফ রিপালশন কি হয়, বৃদ্ধি পায়, কারণ অল্প জায়গার মধ্যে সম আধান রাখা হচ্ছে। সম আধান রাখার জন্য কি হচ্ছে, ফোর্স অফ রিপালশন সেটা বৃদ্ধি পাচ্ছে। দেখা যায় কি, এই যে অ্যাট্রাকশন ফোর্স, সেই অ্যাট্রাকশন ফোর্স সবসময় প্রিডমিনেট করে এই ফোর্স অফ রিপালশনের উপর। তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশন সবসময় প্রিডমিনেট করে কি, ফোর্স অফ রিপালশন এই বিকর্ষণের ওপর প্রিডমিনেট মানে বেশি হয়, অ্যাট্রাকশনটা বেশি হয়। সুতরাং এই সিচুয়েশনটা পসিবল। এইটা, এই যে আমি লিখছি ফোর্স অফ অ্যাট্রাকশন বা ফোর্স অফ রিপালশন, তাকে কি বলা হয়, তাকে এক কথায় বলা হয় মানে রিপালশন প্লাস অ্যাট্রাকশন। সেই শব্দটাকে একসাথে বলা হয় ইন্টারঅ্যাকশন। বাংলায় বললে বলা হয় মিথস্ক্রিয়া। তাহলে এক্ষেত্রে কি বলতে পারি, এই যে পুরো ঘটনাটা গেল সেটা কি, যেহেতু ঘূর্ণনের অভিমুখ, সেটা ঘূর্ণনের অভিমুখজনিত একটা মিথস্ক্রিয়া। আর একটা কি বলতে পারি, ফোর্স অফ রিপালশন বা আধানজনিত মিথস্ক্রিয়া। তাহলে আধানজনিত মিথস্ক্রিয়ার মান মানে এই যে ফোর্স অফ রিপালশন, এই আধানজনিত মিথস্ক্রিয়ার মান সবসময় কম হবে কি, কার থেকে, এই যে ঘূর্ণনজনিত মিথস্ক্রিয়া মানে ঘূর্ণনজনিত যে আকর্ষণ বল, সেই ঘূর্ণনজনিত আকর্ষণ বলের থেকে। এইটা, এবং লাস্ট পয়েন্ট, সেই লাস্ট পয়েন্টে কী বলতে পারি, আমাদের এই যেটা দেখলাম বিনিময় শক্তি মানে বিনিময় মিথস্ক্রিয়ার ফলাফলটা কি, ফলাফলটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জের সাথে কাকে পাচ্ছি, পেয়ারিং এনার্জি মানে বিনিময় শক্তি এবং জোরবদ্ধতা শক্তি, এই দুটোর ফলাফলটা এইটা। এবং এক্ষেত্রে কি দেখা যায়, এই যে এক্সচেঞ্জ এনার্জি সবসময় প্রিডমিনেট করে কি, পেয়ারিং এনার্জির ওপর। তার মানে স্থিতিশীলতাটা সবসময় বেশি, স্থিতিশীলতা সবসময় কি হবে, বেশি হবে। এবার স্থিতিশীলতা যদি বেশি হয় তাহলে কি লিখতে পারি, আমাদের এই যে বিনিময় শক্তি বা বিনিময় মিথস্ক্রিয়া, তার মান কি হতে হবে, উচ্চতর হতে হবে বা তার মান বৃদ্ধি পেতে পারবে। বিনিময় মিথস্ক্রিয়া তার মান সবসময় কী হতে হবে, বেশি হতে হবে। মাঝখানে একটা পয়েন্ট আমরা এখনই জেনে নিব, সেই পয়েন্ট হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, বাংলায় বলে চৌম্বক ভ্রামক। ম্যাগনেটিক মুভমেন্ট কাকে বলে, এগুলো আমাদের দরকার নেই, সেগুলো ফিজিক্সে পড়ে নেবে। এখানে যা অ্যাপ্লিকেশনটা দরকার, ম্যাগনেটিক মুভমেন্টকে যে চিহ্ন দিয়ে প্রকাশ করে সেটা হচ্ছে মিউ চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এবারে দুটো অ্যাপ্লিকেশান, যদি ম্যাগনেটিক মোমেন্টের মান 0 হয় এবং ম্যাগনেটিক মোমেন্টের মান যদি নট ইকুয়ালস টু 0 হয়, মানে 0 না হয়, মানে ম্যাগনেটিক মোমেন্টের মান কিছুটা পাচ্ছি এবং ম্যাগনেটিক মোমেন্টের মান পাচ্ছি না। যদি ম্যাগনেটিক মোমেন্টের মান 0 হয় তাহলে কি বলবো, যে সমস্ত পদার্থের ক্ষেত্রে এটা হবে সেই সমস্ত পদার্থকে আমরা বলবো কি, ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এবং যাদের ক্ষেত্রে 0 হচ্ছে না তাদের বলবো আমি প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, মানে ডায়াম্যাগনেটিক পদার্থ এবং প্যারাম্যাগনেটিক পদার্থ। মানে কী দিয়ে দেখে, ম্যাগনেটিক মোমেন্ট দেখে হচ্ছে মিউ ইজ ইকুয়ালস টু √n × n+2 এই সূত্র দিয়ে, এবং এর একক কি, B.M, মানে বোর ম্যাগনেটন। এখানে লিখে দিচ্ছি বোর ম্যাগনেটন। এবং স্মল n কি, স্মল n হচ্ছে আমাদের অযুগ্ম ইলেকট্রন সংখ্যা, বা নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন। জিনিসটা কীভাবে দেখে, একটা উদাহরণ দিলে বুঝতে পারবে। এটা একটা 1s অরবিটাল ধরি, এটাও পাশে একটা 1s অরবিটাল আমি ধরিছি। এই 1s অরবিটালে একটা ইলেকট্রন, এই 1s অরবিটালে দুটো ইলেকট্রন, মানে সর্বোচ্চ ইলেকট্রন যেটা আছে। তাহলে কোথায় যুগ্ম অবস্থায় ইলেকট্রনগুলো অবস্থান করছে, যুগ্মভাবে কিন্তু অবস্থান করছে এই 1s অরবিটালে। এক্ষেত্রে কি, এক্ষেত্রে কিন্তু অযুগ্ম অবস্থায় আছে। তার মানে
যখন একটা কক্ষকে কটা ইলেকট্রন থাকতে পারে, একটা কক্ষে সর্বোচ্চ দুটো ইলেকট্রন থাকতে পারে। এবং যখন এইভাবে থাকবে তখন তাকে কী বলবে, তখন তাকে বলবে যুগ্ম। এবং যখন এইভাবে থাকবে তখন তাকে কী বলবো, অযুগ্ম অবস্থায় আছে। যুগ্মভাবে যখন থাকবে তার মানে কি, সেক্ষেত্রে কোনো রকম অযুগ্ম ইলেকট্রন নেই। কোনো রকম অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাহলে এই ধরনের সিচুয়েশনের ক্ষেত্রে কী হবে, এই ধরনের সিচুয়েশান যেটা 1s এর ক্ষেত্রে হতে পারে, 2s এর ক্ষেত্রে হতে পারে, বা আমাদের পি এর ক্ষেত্রে যদি দেখি তাহলে পি এর ক্ষেত্রে কী হয়, এই তাহলে এটা 2p 3p বা যা খুশি তাই পি হতে পারে। বা ডি যদি বলি 1 2 3 4 5, ডি এর ক্ষেত্রে এইভাবে আসছিল, তাহলে এটা ডি। তাহলে এই সমস্ত যদি অ্যারেঞ্জমেন্ট হয়, এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট কি পুরোপুরি যুগ্ম অবস্থায় আছে। এই যুগ্ম অবস্থায় যদি থাকে, প্রত্যেকটা ইলেকট্রন যুগ্ম অবস্থায় আছে, তাহলে কি বলবো, তাহলে বলবো আমাদের অযুগ্ম ইলেকট্রন নাই। এবার অযুগ্ম ইলেকট্রন যদি না থাকে তাহলে এই কেসগুলোর ক্ষেত্রে কী হয়, এন এর মান 0, অযুগ্ম ইলেকট্রনের মান 0। এবার এন এর মান যদি 0 হয় তাহলে 0, এখানেও বসাবো 0, মিউ এর মান কত চলে আসবে, মিউ এর মানও কিন্তু আমাদের 0 চলে আসবে। তাহলে এই ধরনের কেস কোন ক্যাটাগরির মধ্যে পড়লো, এই ধরনের কেস কিন্তু আমাদের ক্যাটাগরি 1, এবং এটাকে ক্যাটাগরি 2 নাম দিই। এই ক্যাটাগরি 1 এর মধ্যে পড়ে যাচ্ছে, মানে ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স, যাদের ক্ষেত্রে মিউ ইকুয়াল 0 আসছে। এই যে মিউ এর মান 0, তাহলে এখানেও মিউ এর মান 0 হয়ে গেলো, তার মানে এটা কি আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। এই সমস্ত পদার্থগুলো বহিস্থ কোনো চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হয় না, বা কি বলতে পারি, মৃদুভাবে বিকর্ষিত হয়। এবার এই সিচুয়েশনটার ক্ষেত্রে চলে আসি। তাহলে এর ক্ষেত্রে যেহেতু একটা ইলেকট্রন আছে, মানে এটা আনপেয়ার্ড অবস্থায় আছে, এই যে বলছি অযুগ্ম ইলেকট্রন বা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এর ক্ষেত্রে এন এর মান কত, 1। তাহলে মিউ কত হবে, √1 × 1 + 2 কত হচ্ছে, যে 2 × 3 √3, তো √3 বোর ম্যাগনেটার। এবং একক সবসময় লিখবে, বোর ম্যাগনেটার এককটা সর্বসময় লিখবে। তাহলে এই ক্ষেত্রে মিউ নট ইকুয়ালস টু 0, মিউ নট ইকুয়ালস টু 0। তাহলে এই জিনিসটা, মানে এই ধরনের যদি সিস্টেম হয়, এই ধরনের সিস্টেম কার মধ্যে পড়ে আছে, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। প্যারাম্যাগনেটিক সাবস্টেন্সে কী লিখবো, প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা আকর্ষিত হবে, এবং যারা ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স তারা চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে বিকর্ষিত হবে। তাহলে এই কনসেপ্টটা গেল। আমাদের পরীক্ষায় কী দেয়, পরীক্ষায় কোনো একটা পরমাণু তুলে দেবে, সেই পরমাণুর ইলেকট্রন বিন্যাস বলবে, এবং ইলেকট্রন বিন্যাস বলার পর তার চৌম্বক ভ্রামক বের করো, বা 3-4টে পরমাণু বা আয়ন দিয়ে দিবে, সেই 3-4টে পরমাণু বা আয়নের মধ্যে বলবে কার চৌম্বক ভ্রামক সবচেয়ে বেশি বা কম। সুতরাং এরপরে যে সমস্ত কোশ্চেনগুলো আমরা প্র্যাকটিস করবো, মানে উদাহরণগুলো প্র্যাকটিস করবো পরমাণুর ক্ষেত্রে, এই লেকচারে শুধু পরমাণুটাই প্র্যাকটিস করবো, তাদের ক্ষেত্রে কিন্তু চৌম্বক ভ্রামক দিয়ে আমরা শিখে নিব। উদাহরণগুলো আছে, সেই উদাহরণগুলো আমরা এখন একে প্র্যাকটিস করবো, এবং তার সাথে সাথে তাদের ম্যাগনেটিক মোমেন্ট বা চৌম্বক ভ্রামক সেটাও বের করে নেব। এবং তোমরা কিছুটা হোমওয়ার্ক নিয়ে নিবে, হোম টাস্কে নিয়ে নিবে, কিছুটা আমি দেখাবো, আর যেগুলো বাকি থাকবে বা হোম টাস্কে যেগুলো পারবে না সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাবে, এবং আমি নেক্সট ভিডিওতে সেগুলো আলোচনা করব। উপরন্তু আয়নের যে ইলেকট্রন বিন্যাস, সেই আয়নের ইলেকট্রন বিন্যাসগুলো আলোচনা করব, এবং তার সাথে সাথে কিছু ব্যতিক্রম, মোস্ট ইম্পর্টেন্ট ব্যতিক্রম কিছু আছে, সেই সমস্ত ব্যতিক্রমগুলো কিন্তু আমাদের পরীক্ষায় অহরহ তুলে দেয়, এবং সেগুলো আমাদের প্র্যাকটিস করে নিতে হবে। তো বেরিলিয়াম করি, বেরিলিয়ামের জন্য Z = 4, 1s2 2s2, কি ব্যাপারটা, 1s এ 2টা, 2s এও 2টা, তার মানে এক্ষেত্রে কোনো রকম অযুগ্ম ইলেকট্রন নাই, মানে n কি = 0। তাহলে মিউ কি, মিউ 0। তাহলে মিউ যদি 0 হয় তাহলে এই সাবস্টেন্সটা কি, এই সাবস্টেন্সটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের ডায়াম্যাগনেটিক সাবস্টেন্স। ডায়াম্যাগনেটিক শুধু আমি ডি দিয়ে লিখবো, বা প্যারাম্যাগনেটিক শুধু পি দিয়ে লিখে চলে যাবো। এরপর অক্সিজেনেরটা করো, অক্সিজেনের জন্য Z = কত, Z = আমাদের হচ্ছে 8। তাহলে এর ক্ষেত্রে কী হবে, এইভাবে লিখি 1s 2s, 1s2 2s2, এরপর কী হবে, এরপর হবে 2p। তাহলে 2pতে কটা ইলেকট্রন যাবে, 2pতে সর্বোচ্চ ঢোকে আমাদের 6টা, কিন্তু এখানে কটা হয়ে গেল, 2 2 4 হয়ে গেল, 4টা বেঁচে থাকলো। তাহলে 2pতে থাকবে বাদ বাকি 4টা ইলেকট্রন। এই কীভাবে বসাবো, হুন্ডের মাল্টিপ্লিসিটির সূত্র অনুসারে একক এককভাবে অতক্ষণ খালি থাকবে, 1টা 2টা 3টা, আর একটা এদিকে উইথ অপোজিট স্পিন 4টা। তাহলে এখানে দেখো, এখানে কিন্তু মিউ পাওয়া যাচ্ছে কি, এটা যুগ্ম, এটা যুগ্ম, এটা যুগ্ম, n = কত হবে 2, কেন অযুগ্ম ইলেকট্রন এইটা, এবং অযুগ্ম ইলেকট্রন হচ্ছে আমাদের এইটা। তাহলে মিউ = কত হবে, √n × n + 2, তাহলে 2 × 2 + 2 এত বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন। তাহলে কত হবে, 2 2 4 8, 4 2 8 এত বোর ম্যাগনেটন, মানে 2√2 এত বোর ম্যাগনেটন। তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। ফ্লোরিনের ক্ষেত্রে করা যাক, ফ্লোরিনের জন্য Z কত, ফ্লোরিনের জন্য Z = 9। তাহলে এক্ষেত্রে
1s2 বসলো, 1s এর পর কী হবে, 1s এর পর 2s2, তারপর 2p তে কটা হতে পারে সর্বোচ্চ, 2p তে হতে পারে সর্বোচ্চ আমার 6টা, তাহলে 2 2 4, 4 6 10 হয়ে যাচ্ছে, তো 10টা তো এখানে 6টা তো বসতে পারবে না, তাহলে কত বসাবো আমাদের 5, কারণ ম্যাক্সিমাম ক্যাপাসিটি কত, ম্যাক্সিমাম ক্যাপাসিটি 9, তাহলে 1s 2s 2p ব্যাপারটা কেমন করে বসবে, এই হুন্ডের সূত্র, যতক্ষণ খালি থাকবে এককভাবে বসাবো, তাহলে 2 2 4, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার। কেন, কারণ এই পর্যন্ত মানে এটা ফিল আপ করার পর কী হচ্ছে, অর্ধপূর্ণ হয়ে যাচ্ছিল, তারপর অপোজিট স্পিনে করবো, তাহলে এটা হচ্ছে আমার 2p, তাহলে এই ক্ষেত্রে n এর মান কত, অযুগ্ম ইলেকট্রন শুধুমাত্র এটা, তাহলে n = 1, তাহলে মিউ কত হবে, মিউ √1 × 1 + 2 এত বোর ম্যাগনেটন মানে √3, তাই তো √3 বোর ম্যাগনেটন, তার মানে এটা কি, এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স, মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা মৃদুভাবে আকর্ষিত হয়। তারপর দেখা যাক সোডিয়ামের জন্য Z = 11, পরপর দেখবে কেমন, প্রথমে কাকে ফিল আপ করবো, 1s 2, তারপর কি 2s 2, তারপর কি আসবে 2p তে সর্বোচ্চ কটা, 2p তে সর্বোচ্চ 6টা, দেখা যায় 6টা বসিয়ে দিই, তাহলে 2 2 4, 4 আর 6 10, তার মানে একটা এক্সেস থাকছে, সেটা কোথায় বসবে, পরের যে অরবিটাল 3s এ তাহলে কি বসবে 1, এইটা, তাহলে এর অ্যারেঞ্জমেন্টটা কেমন, এর অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে 1s 2s 2p6, এই 1 2 3 4 5 6, 2p6 হয়ে গেল, এবং 3s এ কত, 3s হচ্ছে আমাদের একটা, তাহলে এক্ষেত্রে কোনো রকম অযুগ্ম ইলেকট্রন আছে কি, এটা জোড়বদ্ধ এগুলো সব জোড়বদ্ধ, তাহলে অযুগ্ম ইলেকট্রন মানে n এর মান কত 1, তাহলে মিউ কত হবে, মিউ হবে √3 বোর ম্যাগনেটন, এটা, তবে এটা কি, এটা হচ্ছে আমাদের প্যারাম্যাগনেটিক সাবস্টেন্স। পরে ম্যাগনেসিয়ামের জন্য Z = 12, তাহলে Z = 12 যদি হয় তাহলে কত হবে, 1s2 2s2 2p কত হবে 6 বসিয়ে দিলে কত হলো, 2 2 4, 4 6 10, তাহলে আরও দুটো বসাতে হবে, 2pর পর কে আছে, 2pর পর 3s, তারপর 3s এ কজন বসবে, 3s এ দুটো বসবে, বোঝা যাচ্ছে কি, আশা করি বোঝা যাচ্ছে, আরও আমরা প্র্যাকটিস করতে হয়ে যাবে। তারপর এর ক্ষেত্রে কোনো রকম কিন্তু অযুগ্ম ইলেকট্রন নেই, কারণ n এর মান 0, মানে মিউ 0, তাহলে এ কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক, অবশ্যই এরা কিন্তু আমাদের ডায়াম্যাগনেটিক ইন নেচার। অ্যালুমিনিয়ামের জন্য Z = 13, তাহলে কীভাবে বসাবো, 1s2 2s2 2p6, তাহলে কত হলো 10 হলো, তারপর কী হবে, 2pর পর গেছে, 2pর পর আছে আমাদের 3s, তাহলে 3s বসবে, 3s এ তাহলে সর্বোচ্চ কটা বসবে, 3s এর সর্বোচ্চ দুটো বসিয়ে দিই, তাহলে কত হচ্ছে 10 2 12, আরও একটা আছে 3s এর পর কে 3p, তাহলে 3p-তে কী হবে, এই একটা বসবে, তাহলে দেখো এখানে আর জায়গা হচ্ছে না জন্য আমি আর লিখছি না, 1s জোড়বদ্ধ এইরকম, 2s জোড়বদ্ধ এরকম, 2p জোড়বদ্ধ এরকম, 3s2 জোড়বদ্ধ এরকম, শুধু কাকে লিখছি, 3p-টাকে লিখছি, তাহলে 3p-তে যেহেতু একটা ইলেকট্রন থাকছে মানে অযুগ্ম অবস্থায়, তখন n এর মান কত 1, তাহলে মিউ কত আসবে, মিউ আসবে √3 এত বোর ম্যাগনেটন, তার মানে এই ধরনের সাবস্টেন্স থেকে এরা কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক। এবারে পরীক্ষায় আরেক ধরনের কোশ্চেন আসতে পারে, দেখো এর জন্য √3 আসলো, এটাও √3 আসলো, এবং এর ক্ষেত্রে √3 আসলো, পরীক্ষায় কোশ্চেন দিতে পারে যে কাদের মানে কোন মৌলগুলো চৌম্বক ভ্রামক আমার সমান, তাহলে এইভাবে কিন্তু ক্যালকুলেশন করে তারপরে বলতে হবে যে অতএব এই মৌলগুলো চৌম্বক ভ্রামক আমাদের সমান হচ্ছে। কার্বনের জন্য জেড কত, কার্বনের জন্য Z = 6, তাহলে কীভাবে বসবে, 1s 2, 1s এর পর 2s দুটো ইলেকট্রন বসলাম, 2 2 4, তারপরে কে 2p, তাহলে 2p-তে কটা ইলেকট্রন বসবে, দুটা, তাহলে এর বিন্যাস কী হবে, 1s এই 2s এই 2p এই, এটা হচ্ছে 2p, তাহলে এক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত 2, মানে মিউ এর মান কত আসবে, √2 × n+2, তারপর √8 2√2 বোর ম্যাগনেটন। এবার সিলিকনেরটা আসি, সিলিকনের জন্য Z = কত 14, কে ফিল আপ করবো, 1s2, তারপর 2s 2, তারপর
2p6, তারপর কি আছে 3s2, তারপর 3p6। আচ্ছা কত হলো, 2 2 4, 4 6 10, 10 2 12, 12 আর হ্যাঁ 14টা আছে, তাহলে 6 হবে না, 12 আর 2, এটা বসাতে হবে। তাহলে এটা তো যুগ্ম 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 যুগ্ম, এগুলো লিখছি না, 3 পিটটা করো, 3 পিটটা তাহলে কী হবে, এই 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 এই, তাহলে এটা কি 3p। তারপর n এর মান কত, n এর মান 2, তারপর এর ক্ষেত্রেও মিউ কত আসবে, 2√2 বোর ম্যাগনেটন। ইভেন দেখবে কার্বন এবং সিলিকন যেহেতু একই গ্রুপে আছে, সুতরাং তাদের চৌম্বক ভ্রামক মানে তাদের এরা তো প্যারাম্যাগনেটিক, তারা কিন্তু প্যারাম্যাগনেটিক ইন বিহেভিয়ার। এরপর কি আছে ফসফরাস, ফসফরাসের জন্য আমাদের জেড কত 15, তাহলে 1s2, 2s2, 2 2 4, তারপর 2p6, 3s2, তাহলে কত হলো 2 2 4, 4 6 10, 10 2 12, 3s2, তারপর 3p কত হবে 12, আর এখানে 15 আছে, তিনটা এক্সেস, তাহলে 3p 3 বসাবো। যুগ্ম 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 যুগ্ম, শুধুমাত্র এটাকে লিখছি 3p3, এই এই 1 2 3, হুন্ডের সূত্র মানতে হবে। ওই যে ওই স্টেটমেন্টটা যে অর্থপূর্ণ অবস্থায় যদি থাকে বা পরিপূর্ণ অবস্থা থাকে তাদের ইলেকট্রন বিন্যাস সবচেয়ে সুস্থিত। তাহলে ফসফরাসের ইলেকট্রন বিন্যাস লাইক নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস কিন্তু আমাদের সুস্থিত। কেন, কারণ 3p এখানে কি আছে, হাফ ফিল্ডেড বা অর্ধপূর্ণ। তাহলে এর ক্ষেত্রে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা কত 3, মিউ এর মান কত হবে √n × n + 2, তাহলে 3 × 3 + 2, এত বোর ম্যাগনেটন কত হচ্ছে 3 2 5, 3 5 15, 15 বোর ম্যাগনেটন এর চৌম্বক ভ্রামক। সালফারের ক্ষেত্রে জেড ইজ কত, জেড ইজ 16, তাহলে কত হবে 1s2, 2s2, 2p6, 3s2, তাহলে কত গেল 2 2 4, 4 6 10, 10 2 12, তাহলে থাকছে 4টা, তার মানে 3p মানে p অরবিটাল যেহেতু সর্বোচ্চ 6টা হতে পারে, সেখানে আমাদের 4টে ইলেকট্রন বসবে। তাহলে সমস্ত যুগ্ম শুধুমাত্র এই দুটো বাদ দিয়ে, তাহলে n ইজ কত 2, মানে অযুগ্ম ইলেকট্রন সংখ্যা 2, তাহলে মিউ এর মান কত আসবে 2√2, এত বোর ম্যাগনেটন। তার মানে এটা কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক, এরাও কিন্তু আমাদের প্যারাম্যাগনেটিক। যাদের ক্ষেত্রে চৌম্বক শূন্য হবে না তারা কিন্তু অবশ্যই প্যারাম্যাগনেটিক। যেহেতু ভিডিওর লেন্থটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, সুতরাং এখানেই স্টপ করলাম। তাহলে আশা করবো আজকের ভিডিওটা সবার কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে থাকবে যে কিভাবে কি করতে হচ্ছে বা না করতে হচ্ছে। পরপর সিরিয়াল ওয়াইজ দেখতে থাকবে যে কিভাবে কি করছি বা না করছি। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট তো করবেই, তার সাথে সাথে অবশ্যই শেয়ার করো।